বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আজকেও আরেকটু রিভিউ করে নিয়ে তারপরে অঙ্কের দিকে যাব। ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? ব্যাংক সমন্বয় বিবরণী ইংলিশ নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী। এটা হচ্ছে, আমি যেটা তোমাদের বোঝাতে চাইছিলাম, যে আমরা আমাদের ব্যাংকের হিসাব সংরক্ষণ করার জন্য একটা হিসাব সংরক্ষণ করি। সাধারণত এটা নগদান বইয়ের মাধ্যমে সমাধান করা হয়। 2 ঘর বা 3 ঘর নগদান বইতে এটা আমরা করে থাকি। এটা যে ব্যাংক কলাম থাকে সেটা আমরা যে হিসাবটা সংরক্ষণ করি তাকে বলা হয় নগদান বই। ব্যাংক আমাদের নামেও অনুরূপ আর একটা হিসাব সংরক্ষণ করে, সেই হিসাবটার নাম হচ্ছে পাস বই। মানে একই হিসাবের দুই জায়গায় ভিন্ন ভিন্ন নাম। আমাদের কাছে এটা হচ্ছে নগদান বই, ব্যাংকের কাছে এটা হচ্ছে পাস বই। এই দুই বইয়ের মধ্যে সবসময়, যেহেতু দুটো একই হিসাব, সেহেতু দুটোর মধ্যে মিল থাকা অবশ্য কর্তব্য। কিন্তু বিভিন্ন বিভিন্ন কারণে এই নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এবং পাসবুক অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা যায়। এই গরমিলের কারণে দেখা গেল আমরা নগদান বই মোতাবেক আমাদের কাছে আমাদের হিসাব মোতাবেক দেখা গেল আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 50,000 টাকা, কিন্তু পাসবই পরীক্ষা করে দেখা গেল সেখানে জমা আছে দেখা গেল 20,000 টাকা। কিন্তু দুটো তো দুই রকম হওয়ার কথা না। এই যে দুই রকম হলো, এই হলে তো, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠানের হিসাব রক্ষক বা সেক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষ কখনো এই হিসাবে সন্তুষ্ট হবে না। তা যেহেতু সন্তুষ্ট হবে না, সেহেতু আমাদেরকে কি করতে হয়, একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী কি কি কারণে এই দুই দুই উদ্বৃত্তের মধ্যে যে পার্থক্য হলো, এই পার্থক্যের কারণগুলো খুঁজে বের করে এটা আমাদেরকে, যদি নগদান বই নিয়ে আমরা অঙ্ক করা শুরু করি, তাহলে শেষে পাস বইয়ের সাথে মিলায় দেখাই দিলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তখন এটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে এবং আমাদেরও দায়িত্ব সুচারুরূপে সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবে। এক্ষেত্রে এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতে গেলে যে দুটো বিষয় তোমাকে ভালো করে জানতে হবে, যে নগদান বই জিনিসটা কি আর পাস বই জিনিসটা কি। নগদান বই হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের হিসাব কিতাব, মানে যেখানে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব লিপিবদ্ধ করা হয়। আর পাস বইতে হচ্ছে ব্যাংকের হিসাব কিতাব, যেখানে ব্যাংক আমাদের কত টাকা জমা হয়েছে, কত টাকা উত্তোলন করছে, যাবতীয় তথ্যাবলী ওখানে সংরক্ষিত করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে গরমিলগুলো হয়, এই গরমিলগুলো সাধারণত আমাদের খুঁজে বের করতে হয়। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যে নগদান বইতে, আমাদের নগদান বইতে কোনো জিনিস ডেবিট করার অর্থ নগদান বইতে আমার নগদ টাকা বৃদ্ধি করা বা নগদান বইতে জমা করা। ডেবিট মানে জমা করা নগদান বই অনুযায়ী, আর ক্রেডিট মানে নগদান বই থেকে বাদ দিয়ে দেওয়া বা কেটে নেওয়া। অর্থাৎ নগদান বইতে যেটা ডেবিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আর নগদান বইতে যেটা ক্রেডিট হচ্ছে সেটা আমার অ্যাকাউন্টের থেকে বাদ চলে যাচ্ছে। আর পাসবুকে তার সম্পূর্ণ বিপরীত। পাসবুকে যেটা ডেবিট করা হয় সেটা হচ্ছে আমাদের কাছ থেকে, মানে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা চলে যাচ্ছে, আর যেটা ক্রেডিট করা হয় পাসবুকে সেটা আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। ব্যাপারটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের নগদান বইতে যদি ডেবিট করা হয় তার মানে আমার নগদান বইতে টাকাটা বাড়তেছে, আর ক্রেডিট করা হলে আমাদের নগদান বই থেকে ওই টাকাটা চলে যাচ্ছে। আর পাসবুকের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। এখানে যখনই পাসবুকে ডেবিট করা হয় অর্থাৎ আমার অ্যাকাউন্টটিতে ওই টাকাটা কেটে নিচ্ছে, আর পাসবুকে যেটা ক্রেডিট করা হয় অর্থাৎ আমার অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হচ্ছে। এইভাবে মানে প্রত্যেকটা লেনদেনের ফলে আমাদের নগদান বই এবং পাস বই উভয়টাই যদি লিপিবদ্ধ করা হতো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না। কিন্তু কিছু কিছু এন্ট্রি আছে, যে এন্ট্রিগুলো আমাদের রুল অনুযায়ী আমরা করি আর ব্যাংকের রুল অনুযায়ী করে। যেমন আমরা ধরো একটা চেক ব্যাংকে জমা দিলাম,
প্রাপ্য হিসাবের কাছ থেকে একটা চেক পেয়ে ব্যাংকে জমা দিলাম। ব্যাংকে জমা দিলে কি করি, আমরা সাথে সাথে নগদান বইতে ডেবিট দিকে অর্থাৎ ব্যাংকে জমা হয়ে গেছে তাই দেখাই দেয়। দেখা দিলে কি হয়, আমার নগদান বইতে টাকা জমার পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু পাসবই বা ব্যাংকের রুল হচ্ছে, আমরা তো চেক জমা দিছি, এই চেকের যার অ্যাকাউন্টে চেক সেই অ্যাকাউন্ট থেকে টাকা কালেকশন করে এনে তারপরে আমার অ্যাকাউন্টে জমা দেয়। দেখা গেলো আমরা কি করতেছি, যে তারিখেই চেক জমা দিচ্ছি সেই তারিখে আমার অ্যাকাউন্টে টাকা বাড়া ফেলেছি, অথবা নগদান বইতে টাকা বৃদ্ধি করতেছি। কিন্তু ব্যাংক দেখা গেলো 10 দিন পরে বা 15 দিন পরে বা 20 দিন পরে যখনই টাকা পাবে তখন আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে। তাহলে আজকে যদি আমরা ধরো নগদান বই উদ্বৃত্ত আছে 50,000 টাকা, এখন যদি আমরা একটা চেক 10,000 টাকার একটা চেক যদি আমরা ব্যাংকে জমা দিয়ে থাকি, তাহলে আমার উদ্বৃত্ত 50,000 থেকে বেড়ে 60,000 টাকা হচ্ছে। কিন্তু ব্যাংক কি করবে, ব্যাংক তো আর আজকে কালেকশন করিনি বা কালেকশন করতে হয়তো 1 সপ্তাহ সময় লাগবে, তারপরে আমার অ্যাকাউন্টে জমা, তাহলে আমার নগদান বইতে কিন্তু টাকা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে কিন্তু সেই পরিমাণ টাকা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে কি হলো, তাহলে আমরা এই সমন্বয় করার সময় কি করব, নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করি, তাহলে কি করতে হবে, আমার নগদান বইতে এই 10,000 টাকা যদি বিয়োগ করে দেই তাহলে ব্যাংকের সাথে যায় মিলবে। অর্থাৎ এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের যে মূল কাজটা করতে হয় যোগ আর বিয়োগ। অর্থাৎ মূল থিমটা হচ্ছে আমরা কোন কোন উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করছি। যদি নগদান উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করি, তাহলে নগদান উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করলে কিছু এন্ট্রি আছে যেটা যোগ হবে আর কিছু এন্ট্রি আছে বিয়োগ হবে। আবার পাসবুক নিয়ে অঙ্ক করা শুরু করলে ওই কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে। এখন আমরা যেটা প্রাপ্য হিসাবের কথা বোঝানোর চেষ্টা করলাম, যে এই প্রাপ্য হিসাবের টাকাটা যদি আমরা পট করে দিয়ে দিছি, আমরা আমরা আমার অ্যাকাউন্টে যোগ দেখাই দিছি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যোগ দেখায়নি। এইভাবে আর একটা বিষয় আমরা বলি যে ব্যাংক বিনিয়োগের সুদ সরাসরি আদায় করছে। দেখা গেল আমাদের যেখানে বিনিয়োগ করে সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেওয়া আছে যে আমার অমুক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে এখন ব্যাংকে সরাসরি হয়তো সেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে, অথবা ব্যাংক কালেকশন করে নিয়ে আসছে, ব্যাংকে নির্দেশ দেওয়া আছে, তা ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাইছে, আমাদেরকে না জানানো পর্যন্ত আমরা তো এটা জানবো না। তা সেক্ষেত্রে দেখা গেল এই লেনদেনের ফলে ব্যাংকে ধরো 500 টাকার বিনিয়োগ সুদ আদায় করা হলো, তাহলে কি হলো, ব্যাংক কর্তৃক আদায় করা হলো, তাহলে ব্যাংকে 500 টাকা বৃদ্ধি করে দিল হলো, কিন্তু আমার নগদান বইতে তো এই টাকাটা বাড়েনি। তাহলে এখন যদি ব্যাংকের সাথে মিলাতে হয়, তাহলে আমার নগদের সাথে যদি 500 টাকা যোগ না করি তাহলে তো ব্যাংকের সাথে মিলবে না। তাহলে এই বিনিয়োগের সুদ, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ, যা নগদান বইতে লেখা হয়নি, এটা নগদান বই অনুযায়ী করলে তার সাথে যোগ করে দিলে ব্যাংকের সাথে মিলবে। এভাবে যেমন আমাদের কোনো প্রদবিলের অর্থ ব্যাংক পরিশোধ করে দিছে, প্রদবিল বা প্রদনোট, প্রদবিল এখন প্রদবিল বলা হয় না, প্রদনোট বলা হয়। এই প্রদনোটের অর্থ আমাদেরকে পরিশোধ করতে হয়। তা দেখা গেল আমাদের ব্যাংকের নির্দেশ দেওয়া আছে যে এই ধরনের, ব্যাংক সরাসরি ওই প্রদনোটের অর্থ পরিশোধ করে দিচ্ছে আমাদেরকে, দেখা গেল আমরা নির্ধারিত তারিখের মধ্যে আমাদেরকে জানায়নি। না জানালে কি হচ্ছে, এই প্রদনোটের অর্থের দ্বারা ধরো 5,000 টাকা যদি প্রদনোট হয়, তাহলে ব্যাংকের তো 5,000 টাকা কমে যাচ্ছে, আমার নগদের থেকে কিন্তু 5,000 টাকা কমতেছে না। তাহলে আমি যদি ব্যাংকের সাথে মিলকরণ করতে চাই, তাহলে আমার নগদান উদ্বৃত্ত নিয়ে যে অঙ্ক করা শুরু করে থাকি, তাহলে নগদের থেকে এই টাকাটা বিয়োগ করে না দিলে ব্যাংকের সাথে মিলবে না। এভাবে আরও অনেক এন্ট্রি আছে, বইয়ের ভিতর একটা রুল দেওয়া আছে। এই আবার উদ্বৃত্তের ক্ষেত্রে নগদান বই অনুযায়ীও দুটো উদ্বৃত্ত আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আবার পাসবুক অনুযায়ী দুটো উদ্বৃত্ত আছে, পাসবুক অনুযায়ী ব্যাংক জমা আর পাসবুক অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এটা সূত্র দেখলে এবং কয়েকটা অঙ্ক উদাহরণ যদি তোমরা ভালো করে একটু ফলো করার চেষ্টা করো তাহলে হবে। এভাবে আমাদের যদি এ ধরনের অনেক এন্ট্রি আছে। যেমন আরেকটা কথা আমরা বলার চেষ্টা করি, যেমন আমরা ধরো একটা চেক আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, চেক পাইছি আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, আমরা অঙ্ক করতেছি ধরো এই যে মানে এপ্রিল মাসের 31 তারিখে আমরা অঙ্ক করতেছি। আমরা ধরো এই চেকটা জমা দিচ্ছি হচ্ছে ধরো 25 তারিখে জমা দিয়েছি, আমরা নগদান বইতে টাকা বৃদ্ধি করে ফেলেছি, কিন্তু ব্যাংক যায় এই টাকাটা আদায় করতে পারলো মে মাসের ধরো 2 তারিখে 3 তারিখে, তাহলে এপ্রিল মাসের মধ্যে তো আদায় হয়নি। তাহলে এখানে কি হলো, ব্যাংক তো আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করতেছে না এই নির্ধারিত সময়ের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে লাস্ট,
লাস্ট 30 এপ্রিল তারিখের মধ্যে ব্যাংক জমা করি নাই, পরে যা করছে তো পরে এই সাথে তো মিললে আমার 30 তারিখের একটা নির্ধারিত তারিখেই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। তাহলে এখন কি হচ্ছে, এর ফলে দেখা গেল কি আমার নগদের টাকা বাড়িছে, ব্যাংকে কিন্তু টাকা বাড়ি নেই। তাহলে নগদের যদি বিয়োগ করে দেই তাহলে ব্যাংকের সাথে মিলবে। অনুরূপভাবে অনেক ধরনের এন্ট্রি আছে, যেমন একটা বিয়োগের এন্ট্রি বলি, যেমন ব্যাংক আমাদের ঋণের সুদ, ধরো আমাদের ঋণের সুদ, আমরা ঋণ নিছি, ব্যাংক আমার ঋণের সুদ কেটে নিয়ে গেল, ওই ব্যাংকের থেকে ধরো আমরা ঋণ নিছি, আমার ঋণের সুদ কেটে নিয়ে গেল, আমাদেরকে জানালো না। তাহলে ঋণের সুদ যদি কেটে নিয়ে থাকে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে তো ওই ঋণের সুদের টাকাটা কেটে নিয়ে গেছে, তাহলে ব্যাংকের থেকে টাকাটা কমে গেছে, আমার নগদের তো কমই নেয়। তাহলে এবার নগদান বই নিয়ে অঙ্ক করা শুরু করলে আমার নগদের থেকে ওই ঋণের সুদের টাকাটা যদি বিয়োগ না করি তাহলে ব্যাংকের সাথে মিলবে না। আমার এই অঙ্ক করার সুবিধা হলো, যখন আমরা নগদের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করব, লাস্টে করতে করতে যায় ব্যাংকের উদ্বৃত্তের সাথে যে মিলে যাবে। যখন এটা মিলবে তখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষ তখন এটাকে সঠিক বলে ধরে নেবে এবং আমার দায়ভারও আমি মুক্ত থাকবো। এক্ষেত্রে আমরা সর্বোপরি যে বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি কোন উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করছি। যদি নগদের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করি তাহলে টার্গেট থাকবে আমার ব্যাংকের উদ্বৃত্তর দিকে সবসময় যাওয়া। মানে এই আমরা তো আর ব্যাংকের উদ্বৃত্ত পাচ্ছি না, আমার নগদের সাথে যোগ বিয়োগ যা করলে নগদের সাথেই করতে হবে, পাসবুকের সাথে তো আমরা করতে পারতেছি না। এভাবে তোমাকে প্রত্যেকটা বিষয় সুচারুরূপে চিন্তা করতে হবে। তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করে তোমরা এই সূত্রটা মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করবে। দু একটা উদাহরণ আছে, একটু দেখো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একটা অঙ্ক করানোর চেষ্টা করব এবং তার আগ পর্যন্ত তোমরা একটু চেষ্টা করো যে এই ব্যাংক সমন্বয় বিবরণী বিষয়টা কি, এর থিওরিটিক্যাল বিষয়টা প্রথমে যে অধ্যায়ের প্রথমে যে জিনিসগুলো আছে ওইগুলো বিস্তারিত তোমাকে পড়তে হবে। দু একবার পড়লে মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি সুন্দরভাবে এই অঙ্কটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই ব্যাংক সমন্বয় বিবরণী সম্বন্ধে মোটামুটি একটু আলোচনা তোমাদেরকে আমি করলাম। সামনের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা অঙ্কের দিকে ধাবিত হব এবং উদাহরণ করার চেষ্টা করব। আমি আগেই বলছি, আমি পরেশচন্দ্র মণ্ডলের বইটাকে সাধারণত ফলো করা হয়, এটাই মার্কেটের ভালো বই। তোমরা এই বইটাও কিনে নিতে পারো, নিয়ে কয়েকটা উদাহরণ দেখলে ইনশাআল্লাহ বেশ খানিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দু একটা উদাহরণ করাবো, তারপরে অনুশীলনী করাবো। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।